আর এই ফ্যানটা প্রচুর আওয়াজ হতো, মাথা ইয়ে হয়ে যেত, বাইরে সাউন্ড আসতো, এখান থেকে খাবার টাবার দিতে হবে। আমাকে অনেকে অনেক রকমের জরুরি কমেন্ট তো বলছে ইন্টারগ্রেশন রুমে নিয়ে যেতে পারবো, এখানে তো কিছু অল্প সময় থাকতাম, এখানে যতক্ষণ থাকতাম ততক্ষণ এখানে আমার পর চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারগ্রেশন রুমে নিয়ে যেত। ইন্টারগ্রেশন রুমে তো এখানে সারা রাতেও ইন্টারগ্রেশন করতো, এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে কে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল মানে কার সাথে যোগাযোগ আছে, মারতো, কেউ এসে একটু ভালো করে বুঝাইতো, কেউ এসে বলতো আগের জন যে আসে সে কিন্তু আবার আসবে, আমার থ্রেট করতো, 3-4 জন মিলে কথা বলতো। সবাই ছিলেন, কোথায় ছিলেন? 8 বছর এখানেই থাকি। I couldn't tell whether it's day or night from the sun. They used to blindfold us and handcuff us. In the night they used to handcuff us at the back. They wouldn't tell us where I was. They wouldn't let us even time for prayers. It felt like I was buried alive. They gave us a worse than that experience, and it continued for 8 years. মাঝখানে কোন সময় বার করে নিয়ে গেছে আর কেউ আসবে না, সবাই ঢোকেন না, এই 2-3টে ক্যামেরা যান, ক্যামেরা যেতে দেন, ক্যামেরা যান, ক্যামেরা যাক, ক্যামেরা দেন, না ওনারা দেন, এই নাইম ঢুকেন, নাইম আসেন। বেশি মেজারমেন্ট করে তারপরে এইখানে আমি একটা ফিচার টয়লেট তো সবগুলোতে আছে, এবং এখানেই এই জায়গাতে ওপরে তুমি যদি একটু স্টেপ নিয়ে আমাদেরকে দেখাও, এগুলো সব নিচেরটা আগে কয়েক বছর আগে হয়েছে, 5 তারিখের পরে আমরা যখন ভেঙে তখন কাঁচা ইয়ে দেখেছি, সিমেন্ট না, এগুলো অনেকদিন আগে আমরা এসেছি কবে আসলাম, ওইখানে স্যার এরকম একটা ফুটা আর ভাবছিলাম যখন ওইটুকু ওয়াশরুম আর এইটুকু বেডরুম।
স্যার ওইটুকু আসুন। ওইটুকু আসুন। এখানে 9টা একটা বানানো Because of our work and আমি বলছি particularly international community we shouldn't take that because we should be able to speak to them. So whatever the point I was raising, they could have an answer, but that's they found me as an impediment towards what they do. Another thing that I want to do is the community should access language barrier. That's what they're এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসে রাখতো, উঠে দিতাম, দাঁড়াতে দিতাম, বলতো যখন বলতো কেন স্যার আসলে এখন বুঝতে পারি আমি চোখ বাঁধা বলতে ফিরে পিছনে শুয়ে থাকতে বসে থাকতাম, বুঝতে পিছনে একদম আসতেছে, মোবাইলের আওয়াজ হচ্ছে, ঘ্রাণ পেতাম, পারফিউমে দামি পারফিউম দেখি না, তখন পেশা পেয়ে কম থাকবে না, কারণ কথা সাপ্রেট হতো, তখন বুঝতাম সিনিয়র কেউ পিছন দিকে দেখতেছে, এখন ওরা আসতে তখন আমাদেরকে একদম উঠে দাঁড়াতে দিত। আমি তো পরে যেটা বুঝতে পারলাম যে 6 তারিখ ধরে মানে 5 তারিখে সে 6 তারিখ ধরে আমাদেরকে ওখানে যখন আমাকে বের করে আমি মনে করছি waiting for a gunshot and then getting family for 8 years my daughter ওরাও জানতো না কি they come for them protest এটা আর আপনার কালো কাপড় দিয়ে চোখটা পেয়ে দেয়, আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে। ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন, কি আমাদের কি অপরাধ, বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, তার 5-6 দিন করে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব, ওইরকম করে 1 ঘন্টার মতো গাড়িতে রাখবার আমাকে রেড রোড আনছে। আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা স্যারের ছিল, আমরা বসতেও পারি ওইরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। তো আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, একটা হাতটা তো তুলে যাচ্ছিল, আমি বলতেছি আমাকে তুলে দিয়ে না আমার আম্মুকে তুলে দেন, হাতটা শুদ্ধ তুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চাবি আমাদের কাছে না হেডকোয়ার্টার আছে, ওরা বলছে আমার আম্মুর বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন, আমি অনেক চিৎকার চাইতে বলছি, আমাদের পায়ে শুদ্ধ ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মুর ওয়াইফ মনে করে এই পাশ দিয়ে গিয়ে ওই সাইডে গেছি, এটা হচ্ছে অনেকগুলো টাইপের মেয়ে ছিল, হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল, আমরা বাথরুম করে এসেছি, পুরো আমি রেড কাপড় পরছিল এরকম কালো দিচ্ছি, আর এখানে রেড লেখা আছে ওইরকম দিচ্ছি, আর গায়ে দিচ্ছি, তখন আমি সবগুলো দেখেই পেয়েছি, কারণ ওই আমার একদিন এক রাত্রে আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে একদম মহিলাকে মারছে, আপনার একদম পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে ছিল, আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত থাকার পর মাগরিবের পর আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে, আপনার বাইর করে 1 ঘন্টার মতো গাড়ি চালার পর হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কোথায় চলে যাবেন, ওইটা মানে মুখ থেকে ইয়া করেন, আমাকে লাত্তি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, আমার অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস স্ট্যান্ডে গেছে পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুদারকে কল দিতে, কল দেওয়ার পরে আসছে। আমরা আবার ওই দিন রাত্রে সকালে আমরা আবার রেড টুথ আসছিলাম, আসার পর আমি একদম মানুষ এখানে চিনি ফেলছি, ওরা আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে আবার বাইর করে ফেলছে। তখন থেকে এখন 9 মাসের প্লাস আমার আমার কোনো খোঁজ নাই, আমরা এখন জীবিত ওনার মৃত কিচ্ছু জানি না, আমরা জি আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা।
আমাকে যন্ত্র করাই রাখতো, যন্ত্রটা তুলে আমাকে হাত, তারপরে আমার আবার এখানে হাত পাতটা তার আবার হ্যান্ডকাপ লাগাইছে, লাগানোর পরে এইখানে নিয়ে আসছে এই রুমটা পর্যন্ত মাত্র তারপরে বলতে পারতাম না, যদি বলতাম তাহলে এটা এদিকে বেরি থাকতো আর এখানে থাকতো এরকম, পিছনে থাকতো বেরি হ্যান্ডকাপ, আর এর সাথে দুটো হেলান দিলে লাথি মারতো। তার এক সাইডে আসছে একদিন এসে আমাকে একটা লাথি মারছে, বলছে এরা ঘুমায় কিভাবে, ঘুমানোর সুযোগ পায় কিভাবে, মানে 7 দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে পারতো। আর ওই হ্যান্ডকাপটা যখন খুলতো মানে শুধু উজু করার জন্য উপাসে যেতাম, এখান থেকে তোমার ডাকতো এই রুমটা নিয়ে যেত, এই রুমটা নিত, এখানে ছিল তার মোফাজ্জল হায়দার চৌধুরী মায়ের জামাই। এগুলো সাউন্ড ছিল চিল্লা পাল্লা করতাম, সাউন্ড দিকে যেতাম। আর এখানে ছিল বিভৎস অনেক সুবিধা, অবস্থা তাই হয়। আর এখানে একটা বিশাল বড় চেয়ার, যেটা আমাদেরকে আনতো বাইরে, তারপর বলতে এরেছিল নাসার সিরিনা আর মারতো, এরেছিল নাসার সিরিনা তো দেখি না, সিনোটা চিন দিত, এরেছিল নাসার সিরিনা। তারপর আবার এটা ঝুলে আবার তো কারেন্ট শর্ট, তখন পোশাক তুইলা মানে গোপন আগে কারেন্ট শর্ট দিত। আর ওদের বিভিন্ন টিম থাকতো। আর যখন আমি এখানে বসেছি তখন আমাকে বলছে, স্যার এরা যখন গেছি একটা গিরেছে, তখন বলছে স্যার শুয়ার বাচ্চা ওখানে নামাজের দাওয়াত দিচ্ছে, নামাজের কথা বলছে, তোমরা নামাজ পড়বা। এইটা সে এত কুত্তার বাচ্চা, সে নামাজের দাওয়াত দেয়, ওখানে সে নামাজের দাওয়াত দেয়। আমি স্যার একটা গিরেজে গেতাম ওই যে মোটরসাইকেল চালানোর জন্য, ওখানে বলতাম যে তোমরা নামাজ কালাম পড়বে, নামাজ পড়ো না খাই। ওরা যখন ওখানে গেছে বলছে তো নামাজ তো আমাদের ভালো কথা বলছে, নামাজের জন্য বলছে। স্যার ওরা একটা শুয়ার বাচ্চা, ওখানে নামাজের কথা বলছে। আমি বলতাম যে স্যার আপনি তো মুসলমান, আমি মুসলমান, নামাজের কথা বলে স্যার দেখেন তেজ বেরি পায়, তারপরও কত তেজ, আবার মারতো স্যার। বাইরে এগুলো সব স্যার ওদের লাঠি ভেঙে যেত। আচ্ছা, এখানে আমরা এইটুকু লাঠি পেয়েছি, যেগুলোর মাথায় একটু ন্যাকড়া পেঁচানো ছিল, এতটুকু কাটি লাঠি। ওরা কি করতো, এরকম হ্যান্ডকাপটা দিয়ে আবার এরকম একটা ভিতরে ঢুকাইতো, উল্টা ঢুকাইতো, উল্টে তখন পায়ের নিচে পিটাইতো, পায়ের নিচে এমন পিটাইতো যে মনে করেন আনলিমিটেড, পায়ের পাতার নিচে পিটাইতো। আর এগুলো সাউন্ড প্রুফ ছিল স্যার, এগুলো ছিল এমন এমন ছবি, এমন এমন অবস্থা। এখানে আপনি ছবির কথা বলছিলেন, কি কি ছবি ছিল? এখানে মনে করেন যে এমন মায়েরা এমন করছে যা দেখলে আপনি ভয় পাবেন। ওই ছবিগুলো এখানে টানে রাখেন? হ্যাঁ, এখানে রাখতে, এগুলো ঝুলে রাখে। আর এমন অনেক ইনস্ট্রুমেন্ট, এখানে মায়ের অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো এইসব জায়গাগুলোতে, অনেক ধরনের যন্ত্রপাতি। আপনার নামটা ভাই, আপনার নামটা একটু বলেন। রাহাত পুরো নাম? আমি গার্মেন্টস ব্যবসায়ী গোলাম সরোয়ার রাহাত। আমাকে আমার একটা ছেলে আমার ওটা নিয়ে রওনা দিয়ে ওখান থেকে রাস্তা থেকে প্রথম কাউন্টার দিয়ে দেবো, তারা নিয়ে যায় আমাকে, নিয়ে সিটিডিসি। কোন সালে? এটা হলো 14 সালে। নিয়ে আমাকে প্রথম 3টা মামলা দিয়ে ওটা ঢাকা, ওখানেই আমি খালাস পেয়েছি 4 বছর পরে। অ্যাকচুয়ালি 43 মাস আমি জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় স্যার আমাকে একের পর এক মামলা দিয়ে, যেন বের হইতে না পারি। তারপরে স্যার ওখান থেকে ময়মনসিংহে নিয়ে জঙ্গি মামলা লাগাই দিই স্যার। জঙ্গি মামলা লাগাই ওখানে আমি হাজিরা না দিলেই স্যার জামিন কেটে দেয়। আমি দেশে বেড়ে যেতে পারি না, বাইরে আসলে সময় দিতে পারি না, কারণ সপ্তাহে সপ্তাহে হাজিরা থাকে। এখন আমার 13টা মামলা স্যার, 3টা খালাস পেয়েছি, 10টা আছে। আমি ভিতরে থাকা অবস্থায় 16 মাস অবস্থায় আমাকে মার্ডার মামলা দিচ্ছে, এবং দিবি নিয়ে বলে তুই এইভাবে স্টেটমেন্ট দিবি, এগুলো বলবি, এগুলো করবি। তুই শিবিরে মাসুদ রে চিনি স্যার, তোরা তো পাশের রুমে থাকে না, তারা জি স্যার, ওর লাগে তোর সম্পর্ক। আমি স্যার সম্পর্ক নেই, বলছে এটা ছোট মির কাশেম, এটাও অর্থ যোগান দেয়। আমি বলতো তুই জঙ্গি না, বাট তুই জঙ্গির অর্থ যোগান দেয়, আমাকে জঙ্গির অর্থ যোগান দেওয়া লাগে স্যার। এখানে ছিলাম স্যার, এখানে আমাকে রাখছে 7 দিন, এবং আমার অনেক সাইন আছে। ওই রুমে একটা নিয়ে ডিজে লোক আসতো, অনেক পিএস স্যার আছে, মানে তারেক সাইজ স্যার। উনি আসলে মনে করেন যে অন্য তখন মারতো, ওরা তখন বলতো যে সাইন করো, অনেকগুলো সাইন রাখতো। আমাদের 5-6 জন ছিলাম। আর এই পাশে একটা রুমে বসে ওদেরকে একটু দেখাতো, কিছু দেখা। তখন এই পাশে কিছু লাশ ছিল স্যার, মানে তারা ওই রক্তের উপরে ওরা পাড়াইছে। ও আমার আরেকজন কেস পার্টনার, এখনো জেলে আছে 11 বছর।
মানে যে ছিল আমার স্টোর ইনচার্জ সহকারী, ওরেও নিয়ে আসে এই মামলায়। এবার আইনে ওখানে তাকে খাটাইছে, আমাকে বলে, আমি জিজ্ঞেস করলাম যে কি বলছে, অনেকগুলো লাশ ওখানে, কিরম কিরম লাগতেছে, বলছে কি লড়ে চলে না, দেখছো এটা করে। আর ওই সময় স্যার ওরা খুব ইমোশনাল ছিল যে এগুলাকে মানে কোথাও ফালাবে বা কিছু করবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি না যে কোথায় কারা কি। আর স্যার গন্ধ পাইতাম, আর রাতের বেলা অনেক কান্নার সাউন্ড পাইতাম, বাবা গো মা গো সাউন্ড পেতাম, ওই সেটটা সাউন্ড গুলো গন্ধ পেতাম না, গন্ধটা হলো একটা দুর্গন্ধ থাকতো। আমরা বলতাম স্যার গন্ধ পাইতো, একটু কিছু মানে ধরো স্প্রে করে দিত। তারপরে জানলাম জেলে যাওয়ার পরে যে একজনের শরীর পচে গেছে এবং ভিতরে সে মারা গেছে। তার নাম ছিল কি যেন একটা নাম, ওই এখানেই মারা গেছে, তার শরীর পচে গন্ধ আসতো, ওই টাইমটা ছিল। এবং আমরা যারা ছিলাম ম্যাক্সিমাম 8 মাস 9 মাস 1 বছর 2 বছর এখানে ঘুম থাকতো, ওরা বলতো আপনারা আপনাদের সাউন্ড শুনতাম, কথা বলতাম, মানে ওরা বুঝতো যে আমরা আসছি এখানে। এবং ওই রুমটাই নিয়ে স্যার আমার অনেকগুলো সাইন নেই, স্যার বলেন স্যার আমার গার্মেন্টস 1 টাকা, তখন আমার 1 টাকা নেই স্যার। তো আমি বুঝছি যে তখন বের হওয়ার পর স্যার একটা টুল টেবিলও পাই নাই, সব নিয়ে গেছে স্যার, সব নিয়ে গেছে। এবং ওখানে স্থানীয় যারা দল করে ওরা সব এগুলো স্যার লুট করছে, আমি কিছুই পাই না স্যার। আমার উপর আক্রোশ হলো স্যার যে ওই যে ছেলেটা স্টোর ইনচার্জ ছিল, ও ছিল জামার শিবিরের, ওর আমি চাকরি দিছি, বলছে এটার এখানে, তারপরে আমি এখানে, ওখান থেকে তারা আস্তে আস্তে করে আমাকে ই করে। তারপরে স্যার আমার কাছে বড় একটা অ্যামাউন্ট চাইছে, যেটা 1 কোটি। আমি তখন ব্র্যাক ব্যাংক থেকে 1 কোটি 40 লাখ টাকা বাড়ি মর্টগেজ করে ব্যাংক লোন নিয়েছিলাম, আমি 60 লাখে রাজি হয়েছিলাম, কিন্তু বলছে না এখন আর সম্ভব না, দেরি করে ফেলাইছিস। তারপর বলছে একটা মামলা দেবো, কোনো ভয় নাই, একটা মামলা দেওয়ার হাতি ছেড়ে নিয়ে উল্টা পাল্টা গাড়িতে গুলি করছে। আমার একটা গাড়ি ছিল হোন্ডা অ্যাকর্ড, ওই গুলি করে নিজেরা পিছনে কিছু বিস্ফোরক দিয়ে লোকজন রাখছে, দেখো তো এই ডালাটা করবো, তোমরা একটু উপস্থিত থাকো। তখন কিছু গুলি কিছু বিস্ফোরক দেখে বসে এদের কাছে এটা পাওয়া গেছে। তো একটা মামলা কেন্দ্র করে একটা জঙ্গি মামলা দিয়েছে, সাথে 2 অস্ত্র বিস্ফোরক মামলা দিচ্ছে, সেগুলো স্যার 5 বছর পরে এই 24 সালে খালাস পাইছি, তবে এই 5ই আগস্টের আগে আর কি খালাস পাইছি। কিন্তু এখন ময়মনসিংহের মামলাগুলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টের মামলাগুলো স্যার এখনো আছে। এখন স্যার আজকের এখানে আসা স্যার যেন আমাদের মামলাগুলা স্যার শেষ হয়, কারণ এগুলা দিয়ে স্যার কাজ করতে পারে না, ইমেজ নাই, আত্মীয় সবাই জানে জঙ্গি মামলা খাইছি। এবং মানুষ এখনো হিট করে যে এরা তো এখন একটু ভালো আছি, কিন্তু আগে তো এগুলো নিয়ে মুভ করতে পারতাম না, জঙ্গি। তো কি বলবো, মানে আমাদের প্রত্যেকজন সাফার, যারা আমরা আছি টাকার জন্য অনেকেই বের হইতে পারে না, আমাদের কিছু